আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনপি সায়েন্স। তোমাদের বল অধ্যায়ের সম্পূর্ণ থিওরি এর আজকে লাস্ট পার্ট। তোমাদেরকে ইতিমধ্যে 1 থেকে 12 পর্যন্ত এই প্রশ্ন শীটের এখানে সব থিওরি দেওয়া আছে স্যার একসাথে। এর বাইরে আপনাদের আর কোনো থিওরি লাগবে না বল থেকে। দিস ইজ এনাফ অ্যান্ড মোর দেন এনাফ। আপনার বইয়েও এতগুলো টপিক নাই, এখানে যতগুলো টপিক করানো হবে। আর সবচেয়ে বড় কথা হলো, তোমরা যারা থিওরি কম পড়ে ম্যাথমেটিক্সের দিকে বেশি জোর দাও তাদের জন্য আমার মেসেজ হলো, থিওরি ছাড়া কখনোই তুমি ফিজিক্স বুঝতে পারবে না। যারা থিওরি কম পড়ে সৃজনশীল খুব বেশি প্র্যাকটিস করবা, হয়তো নাম্বার পেয়ে যাবা কিন্তু ইন্টারমিডিয়েটে গিয়ে ধরা খাবা, বা অনেক ক্রিটিক্যাল কোশ্চেনগুলো তোমরা বুঝতে পারবা না, কারণ তোমরা থিওরিগুলো খুব ভালো করে বোঝো নাই। এই শিটটা তোমরা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবে। এই শিট ছাড়াও যাবতীয় প্রত্যেক অধ্যায়ের যাবতীয় যত থিওরি কোশ্চেন আছে এখানে 32 আছে রেগুলার কোশ্চেন অ্যান্ড স্পেশাল কোশ্চেন আমি এখান থেকে করাবো 4টা, যেটা তোমার এই 32ই আসলে বইয়ের মধ্যে নাই, আর 4টা তো একদম টোটালি আউট অফ কনসেপ্ট। তো এর মধ্যে 1 থেকে 12 পর্যন্ত তোমাদের করানো আছে অলরেডি আমার প্লে লিস্টে। আজকে তাহলে আমরা 13 থেকে শুরু করতেছি। ওকে, লেটস স্টার্ট। 13 নম্বর প্রশ্ন হলো, মহাকর্ষ অভিকর্ষ কি? আগে বুঝি মহাকর্ষ জিনিসটা কি। মহাকর্ষ হলো বস্তু এবং বস্তুর মধ্যে আকর্ষণ। তুমি মাথায় এইটা সবসময়ের জন্য রেখে দিবা। এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে অ্যাট্রাকশন ফোর্সই হলো মহাকর্ষ। যেমন এই যে দেখো, আমার হাতে দুইটা মার্কার, একটা হোয়াইট আর একটা ইয়েলো। এই দুইটার মধ্যে একটা অ্যাট্রাকশন হচ্ছে, এই অ্যাট্রাকশনটাই হলো মহাকর্ষ। বা এই ডাস্টারের সাথে এই মার্কারের যে অ্যাট্রাকশনটা হবে এটাই হলো মহাকর্ষ। স্যার অ্যাট্রাকশন মানে তো স্যার টানাটানি, তাইলে যদি অ্যাট্রাকশনই হইতো স্যার, তাইলে তো আমি ফিল করতাম যে এরা, এই যে আমি ধরে রাখছি স্যার, উমাবা এরকম লেগে যেত। এরকম কই স্যার, আমি তো কিছু ফিল করি না যে এটা একটা আর একটা টানতেছে। জি স্যার, আপনি এটা ফিল করতে পারবেন না। কেন ফিল করতে পারবেন না? কারণ এই যে দেখেন, এই বস্তুটাকে আমি ছেড়ে দিই, নিচের দিকে পড়ে যাচ্ছে, তার মানে এখানে আমাদের আরও একটা ফোর্স কাজ করে, সেটা হলো ওজন বা পৃথিবীর টান, সেটা নিচের দিকে। আমরা আসতেছি, পরবর্তীতে এটাও বুঝাবো। সো এই যে দুইটা বস্তুর মধ্যে যে অ্যাট্রাকশনটা, এই অ্যাট্রাকশনটা খুবই কম স্যার। এর থেকে এর উপর কাজ করা অন্যান্য বলের মান অনেক বেশি, এই জন্য এরা চাইলেও অ্যাট্রাক্ট করে একটা আর একটার কাছে আসতে পারতেছে না স্যার। বাট এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুর মধ্যেই অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। যাদের ভর আছে তারাই কোনো না কোনো বস্তু, আর সেই বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাই মহাকর্ষ। স্যার ডেফিনেশন কি লিখবো? ডেফিনেশন লিখবো, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান হলো মহাকর্ষ। এবার আসেন স্যার, অভিকর্ষ কি? এটা হলো মহাকর্ষ। এই একটা বস্তুকে জাস্ট পৃথিবী যখন আমরা বলবো, আর একটা বস্তু থাকুক, এখন যে আকর্ষণটা হবে আমাদের, এইটাই হলো অভিকর্ষ। অর্থাৎ মহাকর্ষের কনসেপ্টটাকেই কিন্তু আমরা অভিকর্ষ বলতেছি, জাস্ট একটা বস্তুকে যখন আমরা পৃথিবী বলতেছি। দ্যাট মিন্স পৃথিবীর সাথে কোনো বস্তুর আকর্ষণ শক্তিকেই বলা হবে অভিকর্ষ। এটাই আপনার ডেফিনেশন এবং এটাই আপনি পরীক্ষার খাতায় লিখবেন। এবার মহাকর্ষ আর অভিকর্ষের মধ্যে পার্থক্য কই? স্যার আসলে কোনো পার্থক্যই নেই, শুধু পার্থক্য একটাই, যে মহাকর্ষে যে কোনো দুইটা বস্তু হইলেই হবে, কিন্তু অভিকর্ষে একটা পৃথিবী ফিক্সড, আর একটা যা ইচ্ছা তাই হতে পারে। অর্থাৎ এই মার্কারের সাথে আপনার এই যে পৃথিবী, আমাদের হোল পৃথিবীর যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, এইটা হলো আপনার অভিকর্ষ। ডাস্টারের সাথে পৃথিবী অভিকর্ষ, বোর্ডের সাথে পৃথিবী অভিকর্ষ, চাঁদের সাথে পৃথিবী অভিকর্ষ, সূর্যের সাথে পৃথিবী অভিকর্ষ। অর্থাৎ যখন পৃথিবী ওয়ার্ডটা থাকবে সেটাই অভিকর্ষ। এখন পৃথিবী কি কোনো বস্তু? অবভিয়াসলি পৃথিবীও একটা বস্তু। আমরা পৃথিবীকে পৃথিবী না বলে যদি পৃথিবীকে একটা বস্তু কল্পনা করি, তাহলে বস্তু বস্তু অ্যাট্রাকশন হয়ে যায়, আর বস্তু বস্তু অ্যাট্রাকশনই তো মহাকর্ষ। তার মানে আমরা চাইলে অভিকর্ষকে মহাকর্ষ বানায় দিতে পারতেছি। স্যার কিভাবে? আমি পৃথিবী না বলে এটাকে বললাম একটা বস্তু,
মানে সৌরজগতের একটা বস্তু, এই যে দেখেন পৃথিবী আর কি, এটার সাথে সূর্যের আকর্ষণ কি, এটা মহাকর্ষ। এইখানেই ট্রিক্সটা। পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ কি, পৃথিবী যেহেতু বলা আছে তাহলে আমি অভিকর্ষ বলতেই পারবো। আবার পৃথিবী যেহেতু একটা বস্তু, আর বস্তুর মধ্যে অ্যাট্রাকশন শক্তিকে আমরা মহাকর্ষ বলি, দ্যাট মিন্স এটাকে আমি মহাকর্ষও বলতে পারবো। এবার আসেন সূর্য আর চাঁদ, এটা কি, এটা কি আমি মহাকর্ষ অবভিয়াসলি বলতে পারি, কারণ পৃথিবীর যা অ্যাট্রাকশন আছে সবই মহাকর্ষ। স্যার এটাকে কি আমি অভিকর্ষ বলতে পারবো? না স্যার, অভিকর্ষ বলতে হইলে আপনাকে খুঁজতে হবে দুইটার মধ্যে কি কোনো একটা পৃথিবী বলা আছে। জি না স্যার, নাই। তাহলে এটা আপনি অভিকর্ষ বলতে পারবেন না, এটা শুধুমাত্র কি মহাকর্ষ। ধরেন কলমের সাথে টেবিল, এটা কি দুইটাই বস্তু, বা যে কোনো অবজেক্ট হলেই হবে, তার বস্তু অ্যাট্রাকশন, এটা মহাকর্ষ। সকল আকর্ষণই আকর্ষণ স্যার। কিন্তু এটাকে আপনি চাইলেও অভিকর্ষ বলতে পারবেন না যতক্ষণ না এখানে একটা জিনিসকে পৃথিবী বলা থাকবে। আপনার যখনই পৃথিবী কথাটা চলে আসবে, পৃথিবীর সাথে যে কোনো হতে পারে, পৃথিবীর সাথে মানুষ কি স্যার, অভিকর্ষ। আবার দেখেন পৃথিবী একটা বস্তু, তাহলে বস্তুর সাথে মানুষও একটা বস্তু, জীববস্তু, তাহলে এটা কি মহাকর্ষও বলা যায়। একটু ভালো করে যদি রিলেটেড করেন তাহলে আপনি দেখতে পারবেন সকল অভিকর্ষকে আপনি মহাকর্ষ বলতেছেন। সকল, আপনি যত অভিকর্ষ বলবেন সবই একটা মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। এটাই আমাদের 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে বলা আছে, দেখেন যে সকল অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। দ্যাটস ইট। আই হোপ এই দুইটা প্রশ্নের উত্তরই আপনাদের ক্লিয়ার, 13 এবং 14। প্রথম মহাকর্ষ অভিকর্ষের ডেফিনেশন লিখবেন, এরপর এইভাবে ঠিক এক্সপ্লেন করে দিবেন আমাদের 14 নম্বর প্রশ্নের জন্য। আর আপনারা যারা এর উত্তরগুলো খুঁজতেছেন যে পারফেক্ট উত্তরটা কোথায়, আমাদের ফেসবুক চ্যানেলে, ফেসবুক পেজে এর যাবতীয় উত্তর একদম গোছালো ওয়েতে রিটেন আকারে আপনাদেরকে দেওয়া আছে, এবং এটা যারা পিডিএফ আকারে চান তারাও নিতে পারবেন, আর যারা ইমেজ আকারে ডাউনলোড করে দেখতে চান বা লিখে রাখতে চান তারাও করতে পারবেন। আর আমাদের স্টুডেন্টরাও ওইখানে তাদের লেকচার নোটগুলো আপলোড করে যাচ্ছে, আপনারা সেটাও দেখতে পারবেন। এরপরে চলে আসেন 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে বলা আছে যে নিউটনের মহাকর্ষ সূত্রটি লিখো ও ব্যাখ্যা করো। নিউটনের মহাকর্ষ সূত্রটি লিখো ও ব্যাখ্যা করো। নিউটনের মহাকর্ষীয় সূত্রে কি বলছে বোঝার আগে যারা নতুন, আমি ধরেই নিই আপনারা এখন পর্যন্ত ফিজিক্স পড়েন নাই স্যার, একদম বিগিনিং থেকে লেভেল থেকে দেখাচ্ছি। আমি অলরেডি বুঝাইছি আপনাদেরকে যে কোনো দুইটা অবজেক্ট হইলেই অ্যাট্রাকশন হবে। তাহলে স্যার এই মার্কার দুইটার মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করতেছে, সেম ডিস্টেন্সে এই ক্যালকুলেটর আর এই মার্কারের মধ্যেও একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করতেছে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দুইটা মার্কারের মধ্যে অ্যাট্রাকশন বেশি না সেম দূরত্বে দুইটা, একটা মার্কার আর ক্যালকুলেটরের মধ্যে অ্যাট্রাকশন বেশি, কি উত্তর দিবেন? আপনার কি মনে হয়? স্যার ক্যালকুলেটরটা তো একটু বড়, তাহলে মনে হয় ক্যালকুলেটর আর মার্কারেই বেশি ফোর্স আসবে। আমার ম্যাক্সিমাম স্টুডেন্টের এইটাই ছিল উত্তর, সো আমি ধরে নিচ্ছি আপনারাও এটা দিবেন। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। ক্যালকুলেটর আর মার্কারের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি, কারণ আমি যদি এই সাইজ আর এই সাইজের দুইটা অবজেক্ট নেই, এটা আমার কেস 1,
আরেকটা হলো এই সাইজ আর এই সাইজ, মানে যাদের এম বেশি, একই দূরত্বে, এখানেও ডি দূরত্বে ছিল, এখানেও ডি দূরত্বে ছিল। এটা হলো আমার কেস 2। তাহলে কেস 1-এ যদি হয় ফোর্স F1 আর কেস 2-তে যদি হয় ফোর্স 2, তাহলে যেখানে অবজেক্ট বড় সেখানে অ্যাট্রাকশন বেশি হবে। এটা আমরাই বুঝি। নিউটন যদি আবিষ্কার না করতো তাহলে আমাদের বাংলাদেশের কোনো এক স্টুডেন্ট হয়তো এটা আবিষ্কার করে ফেলতো যে বস্তুর ভর যত বেশি হবে অ্যাট্রাকশন ফোর্স তত বেশি হবে স্যার। মানে এই দুইটা মার্কারের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, তার থেকে মনে করেন আমার এই ডাস্টার আর ক্যালকুলেটরের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বেশি, কারণ এদের ভর বেশি। সো এইটাই ছিল নিউটনের মহাকর্ষ সূত্রের প্রথম স্টেটমেন্ট। সে টোটাল 3টে স্টেটমেন্ট দিছে একটা সূত্রের মধ্যে স্যার। তাহলে প্রথম স্টেটমেন্ট কি? প্রথম স্টেটমেন্ট হলো যদি ভর কম হয়, যে এটা পিচি পিচি অবজেক্ট, তাহলে F1 কম, ভর যত বেশি হবে F2 বেশি, মানে ফোর্সটা বেশি। তাহলে ফার্স্ট স্টেটমেন্ট হলো F এর মান, আচ্ছা এভাবে না লিখে একবারে লিখে দিই যে F এর মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ বস্তু সাইজ যত বড় হবে আপনার F এর মান তত বেশি হবে। আর আমরা জানি একটা বাড়লে যদি আরেকটা বাড়ে তাহলে এই রিলেশন কি বলা হয়? সমানুপাতিক। এই জন্য এখানে ভ্যারিজের সাইন দেওয়া হয়েছে, এই যে সমানুপাতিক চিহ্ন। এবার 2 নাম্বার স্টেটমেন্ট কি বলছে স্যার? 2 নাম্বার স্টেটমেন্ট আবার দুইটা কেস অ্যানালাইসিস করব। এবার দুইটা অবজেক্টেরই সাইজ সেম, এই খালি ডিস্টেন্স চেঞ্জ করে দিব স্যার। সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, বি কেয়ারফুল। ডিস্টেন্স কখনো এইটা হয় না, এইটা কখনো বস্তুর মধ্যে ডিস্টেন্স না। ডিস্টেন্স সবসময় হবে অবজেক্টের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, এটা ধরেন ডি। এবার এই বস্তুগুলোকে যদি আমি একটু দূরে সরায় নিয়ে যাই, একই অবজেক্ট, এটা D1, এই ডিস্টেন্সটা মনে করেন D2। এখানেও আমি সেন্টার টু সেন্টারই দেখাইছি, এটা এক ওয়ে দেখানো, এটাও এক ওয়ে, সেম সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। ছোটবেলায় আপনারা চুম্বক নিয়ে খেলাধুলা করছেন বা এখনও করেন। দেখেন আমার হাতে দুইটা চুম্বক আছে, আমি এই ডিস্টেন্সে রাখছি স্যার। এখন একটা ফোর্স কাজ করতেছে এদের মধ্যে, এই ডিস্টেন্সে যদি রাখি ফোর্স কি বেড়ে গেছে না কমে গেছে? স্যার এটা তো সিম্পল ম্যাটার যে আপনি যদি দূরে সরান তাহলে ফোর্স কমে যাবে। তার মানে আমি ডি যদি বাড়ায় দিই মধ্যবর্তী ডিস্টেন্স, আমার ফোর্সের মান কমে যাবে। একটা বাড়তেছে, ডি বাড়তেছে, এফ কমে যাচ্ছে। এই রিলেশনকে বলা হয় স্যার ব্যস্তানুপাতিক। সমানুপাতিক হলো একটা বাড়লে আরেকটা বাড়বে, এটা সমানুপাতিক। আর ব্যস্তানুপাতিক হলো একটা বাড়লে আরেকটা কমে যাবে। সো নিউটন কি বলছে? নিউটন বলছে যে এফ ব্যস্তানুপাতিক ডি এর, এই জন্য লেখা হয়েছে 1/d। এখানে শেষ না স্যার, এটা কীরকম ব্যস্তানুপাতিক? এটা হলো বর্গের ব্যস্তানুপাতিক স্যার। স্যার বর্গের ব্যস্তানুপাতিক কেন আসলো? স্যার এইটা না ক্যালকুলেশন করে পাইছে, মানে অনেকগুলো অবজেক্ট নিয়ে সে কাজ করছে, হয়তো বা প্রথমে মার্কার নিয়ে অঙ্কটা করছে সে, এরপরে ধরেন এই মার্কারগুলোকে এই ডিস্টেন্সে রেখে একবার অঙ্ক করছে, এই ডিস্টেন্সে রেখে একবার করছে, এই ডিস্টেন্সে রেখে একবার করছে, এবং সেই বারবার করে করে যে জিনিসটা দেখছে যে দূরত্ব যত বাড়াবে তার বর্গের ব্যস্তানুপাতে ফোর্স কমে যায়। এই জন্য বলছে স্যার বর্গ। আমরা ব্যস্তানুপাতিক তো বুঝাইতে পারবো, কিন্তু এই বর্গ কেন আসলো তা বুঝাইতে গেলে আপনাকে নিউটন ঠিক কিভাবে পরীক্ষাটা করছে ওইটা দেখতে হবে। সো আশা করি আপনারা ক্লিয়ার। আমরা এখান থেকে জাস্ট দুইটা জিনিস জানলাম যে আমার এম যত বাড়বে ফোর্স তত বাড়বে, এই জন্য এফ ভ্যারিজেস সমানুপাতিক, আর ডি যত বাড়বে এফ তত কমবে, এই জন্য এটা ব্যস্তানুপাতিক। এবং কেমন ব্যস্তানুপাতিক? বর্গমূলের বর্গের ব্যস্তানুপাতিক। এবং থার্ড কথা কি বলছে? থার্ড কথা যেটা বলছে সেটা আমরা এমনি বুঝি। এই যে দুইটা অবজেক্ট, এদের মধ্যে অ্যাট্রাকশন কি হবে? কিভাবে হবে স্যার? এই সেন্টার থেকে সেন্টার বরাবর অ্যাট্রাকশন হবে। দিস ইজ দ্য ভেরি প্রিটি সিম্পল কেস, যে সেন্টার টু সেন্টার অ্যাট্রাকশন হবে, নাকি এরকম অ্যাট্রাকশন হবে যে এইভাবে অ্যাট্রাকশন করবে? কখনোই না। আপনি যখন দুইটা চুম্বক নিয়ে এরকম ধরেন কাছাকাছি, এরা বরাবর আইসা লেগে যায় না? দুইটা চুম্বক এরকম ধরলে এইটা এরকম আইসা লেগে যায় না স্যার, এটা বরাবর। তার মানে অ্যাট্রাকশন কাজ করে বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর।
স্যার এই তো কঠিন কথা বলতেছেন, সহজ কথা স্যার। এই একটা অবজেক্ট, এই মনে করেন আর একটা অবজেক্ট, এর সেন্টার এইটা, এর সেন্টার মনে করেন এইটা, তাহলে এই সেন্টার বরাবর এই অ্যাট্রাকশন ফোর্সটা কাজ করবে। এইটাই সে থার্ড কথায় বলছে, যে ফোর্স কাজ করবে অবজেক্টের সেন্টার টু সেন্টার। দ্যাটস ইট। সো তিনটা স্টেটমেন্ট কি কি? ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং ফোর্স কাজ করবে সেন্টার টু সেন্টার, অর্থাৎ মধ্যবর্তী সংযোগ রেখার সরল রেখা বরাবর। দ্যাটস ইট। সো তার থার্ড কথা হলো বল বস্তুদ্বয়ের সংযোজক না, এটা তো জয় হবে। সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে। এখন এইটার এইটাকে যদি আপনি ম্যাথমেটিক্যালি রিলেট করেন তাহলে আপনি কি পাবেন? ম্যাথমেটিক্যালি রিলেট করলে স্যার এইটাও ভ্যারিজেস, এইটাও ভ্যারিজেস, দুইটা না দিয়ে আমি একটা দিলাম, তাহলে এই দুইটা গুণ হয়ে যাবে স্যার। তাহলে কি কি গুণ হচ্ছে? m1 m2 ইন্টু 1/d²। আমরা জানি সমানুপাতিক তুলে দিতে হলে একটা কনস্ট্যান্ট লাগে, ধ্রুবক। এই যে স্যার ধ্রুবক, ইন্টু m1 m2 /d²। তো সায়েন্টিস্টরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এই ধ্রুবক আসলে ক্যাপিটাল জি, যার নাম হলো মহাকর্ষীয় ধ্রুবক এবং এর মান 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। একদম মুখস্থ, আমার লেখা শেষ সাথে সাথে মুখস্থ করে ফেলবেন। 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 বারবার করে মুখস্থ করে ফেলবেন। দ্যাটস ইট। আমি এটা নিয়ে ডিটেলসে আসতেছি, বাট এই মান আপনাকে সবসময়ের জন্য মুখস্থ রাখতে হবে। এই জন্য বলছি আগে দুমায় মুখস্থ করেন। এটা আমি কখনোই মুখস্থবিদ্যার পক্ষে না। সো এটা কিভাবে আসছে, কেন আসছে, সব ডিটেলস জানাবো। বাট কিছু ডেটা আছে যেটা আপনি সবসময়ের জন্য যদি মাথায় না রাখেন, ইউ আর নট ক্যাপেবল ফর ফিজিক্স। সো জি ইন্টু m1 m2 /d², একদম বক্স মুখস্থ সূত্র। কিভাবে আসলো দেখাইছি, এবার মুখস্থ। তাহলে F = g ইন্টু m1 m2/d², দুইটা বস্তুর ভর, মধ্যবর্তী দূরত্ব d, এভরিথিংয়ে দেখানো হয়েছে। এই ছিল আপনাদের নিউটনীয় মহাকর্ষ সূত্রটি লিখো এবং ব্যাখ্যা করো। ছবি এঁকে থিওরি লিখবেন এবং এইটুক আইসা প্রমাণ করে দিবেন। দ্যাটস ইট, আর কিছু করা দরকার নেই। এর পরের প্রশ্নে আসেন। আমরা শেষ করলাম হলো 15 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে কি বলা আছে? জি এর মান বলতে কি বুঝো? ওকে, ক্যাপিটাল জি এর মান বলতে কি বুঝো? আমরা জানি সলিউশন শুরু হয়ে গেছে স্যার। F = g ইন্টু m1 m2 /d²। এখান থেকে স্যার এই জি এর মানটা বের করেন। তাহলে d² নিচে আসে, এই পাশে গুণ হয়ে যাবে, fd² m1 m2 দিয়ে ভাগ হবে। এখন আমার টার্গেট হলো এই জি কে শুধু এফ দ্বারা রিপ্রেজেন্ট করা। তাহলে ডি ভাগাবো, আর দুইটা এম আছে এদেরও ভাগায় দিব স্যার। স্যার কীভাবে করবেন? সবগুলোর মান যদি আমি 1 একক করে ধরে নিই তাহলে আমার সবগুলো প্যারামিটার এখান থেকে আউট হয়ে যাবে।
কিভাবে এখন যদি d ইকুয়াল টু 1 মিটার m1 সমান সমান m2 ইকুয়াল টু 1 কেজি হয়, অর্থাৎ ফিগারটা এরকম, এই দুটোটা অবজেক্ট হলো 1 কেজির, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয়, এই মানগুলো এখানে বসায় দেন। d এর মান 1, সুতরাং g ইকুয়াল টু f ইন্টু 1 স্কোয়ার, d এর মান বসালাম, এটাও মান 1, এটাও মান 1, 1 1 তো ওগুলো বাদই, তাহলে g এর মান কত আসতেছে f, আর আমরা এই g এর মান মুখস্থ জানি 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11, যেহেতু f এর একক হলো নিউটন, সো এই ক্ষেত্রে বসবে নিউটন। স্যার কিভাবে আসলো? দেখেন 1 কেজি ভরের দুইটা বস্তুকে আমরা যদি 1 মিটার দূরে রাখি, 1 কেজি ভরের দুইটা বস্তুকে 1 মিটার দূরে যখন আপনি রাখবেন, তখন আপনার জি আর এফ সমান চলে আসে। তার মানে এই কেজে আপনি যে পরিমাণ ফোর্স পাবেন সেটাই হলো এই জি এর মান। সায়েন্টিস্টরা এটাই করছে স্যার, 1 কেজি ভরের দুইটা অবজেক্ট নিছে, তাদেরকে 1 মিটার দূরে রাখছে, দূরে রাইখা বারবার ক্যালকুলেশন করে দেখছে যে জি এর মান বারবার এইটাই পাওয়া গেছে 6.673 10 টু দি পাওয়ার -11 নিউটন। তখন তারা বলছে যে ওকে ফাইন, যে আমাদের জি এর মান হলো এত নিউটন প্রতি মিটার স্কোয়ারে, হ্যাঁ সরি প্রতি মিটারে, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, যে এত নিউটন পাওয়া যাবে প্রতি মিটার স্কোয়ারে এবং কেজি ইনভার্স হবে 2। স্যার কীভাবে এই এককটা আসে সেটা একটু দেখায় দিই। আপনার জি এর ইকুয়েশন তো এইটা, এখানে সবগুলো ডেটা বসায় দেন। এফ এর একক কত? নিউটন। ডি কত? মিটার, দ্যাট মিন্স মিটার স্কোয়ার, আর এটাও কেজি এটাও কেজি, তাহলে কেজি ইন্টু কেজি, কেজি স্কোয়ার। সো এটাকে যদি আমরা একটু ইলাবোরেট করি, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এই হলো জি এর একক। কিভাবে আসলো স্যার? এখন যদি আপনারা মাত্রা নির্ণয় করতে চান, আপনারা মাত্রা বাংলায় করেন, আমি আসলে এই বাংলায় মাত্রাটা বের করে দেখাই না, আমি ইউনিট থেকে আর ইকুয়েশন থেকে বের করে দেখাই। কী কী থেকে? ইউনিট আর ইকুয়েশন থেকে। সবচেয়ে সোজা এবং খুব দ্রুত হবে এই প্রসেসটা। কিভাবে হয় দেখেন, এটা থেকে আমি মাত্রা বের করব এখন। আমার ইউনিট কত? নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। স্যার নিউটন মানে কি? স্যার এফ ইকুয়াল টু হইছে এম এ, তার মানে নিউটন ইজ ইকুয়াল টু লেখা যায় কেজি, আর ত্বরণ কত? মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে কেজি এম এস ইনভার্স 2। শুধু নিউটনের পরিবর্তে এইটুক লিখছি, এর সাথে এক্সট্রা কি আছে? এই যে মিটার স্কোয়ার আছে, আর কি আছে স্যার? কেজি ইনভার্স 2 আছে। তাহলে আপনার কত আসে দেখেন, এখানে একটা মিটার আর মিটার স্কোয়ার, তাহলে মিটার আসতেছে কিউব। আর কেজি কয়টা স্যার? কেজি এখানে একটা পজিটিভ আর দুইটা নেগেটিভ, তাহলে ওভারঅল কেজি আসবে নেগেটিভ, মিটার আসতেছে কিউব, আর সেকেন্ড তো শুধু -2ই আছে। তো কেজি মানে কি? ম্যাস, আর মিটার কিউব, তার মানে মিটারের ইংরেজি হলো লেন্থ, তাহলে এল কিউব, আর এটা কত? টাইম, টি ইনভার্স 2। দ্যাটস ইট। আপনারা ঠিক এইভাবে মাত্রা সমীকরণগুলো বের করবেন, জাস্ট ইকুয়েশন আর একক। ওই বাংলা লেখার দরকার নেই। পরীক্ষার হলে কী করবো? পরীক্ষার হলেও আপনি এটা করতে পারবেন, ডাজন্ট ফ্যাক্ট। মাত্রা কীভাবে বের করতে হয় আমি আবার বলে দিচ্ছি, আপনি এটার ইউনিট তো জানেন, ইউনিট মুখস্থ স্যার, এবং ইউনিট কীভাবে আসে তাও টেকনিক শিখিয়ে দিছি। যারা একটু ট্যালেন্টেড বাচ্চা তারা কি করে, এই ইউনিটগুলো মুখস্থ করে না, তারা এই ইকুয়েশনগুলো খুব ভালো করে মাথায় রাখে। পরীক্ষার হলে ভুলে গেলেও ব্যাপার না তো। নিউটন মিটার স্কোয়ার, দুইটা কেজি নিচে আছে, কেজি ইনভার্স 2। এখন এখান থেকে নিউটনরে ভাঙলে পাবো কেজি এম এস ইনভার্স 2, আর আমার যা ছিল মিটার স্কোয়ার কেজি ইনভার্স 3, কেজি কেজি মারামারি করে কেজি ইনভার্স, মিটার আর মিটার স্কোয়ার মারামারি করে মিটার কিউব, সেকেন্ড ইনভার্স 2 আছে। সো ম্যাস, লেন্থ, টাইম, উপরে সূচক বসায় দেন। এর থেকেও যদি সহজ ফিজিক্স খুঁজতে চান তাহলে অন্তত সায়েন্স তো পড়া সম্ভব না স্যার। সায়েন্স ইজ আ বিউটি।
এই বিউটিগুলো আপনাকে দেখতে হবে। আর মজার কথা হলো কি, এগুলো তো থিওরি, আমরা যখন ম্যাথ করব, বিভিন্ন কেস সলভ করব, তখন আরও বেশি ইন্টারেস্টিং লাগবে জিনিসগুলা। চলেন পরবর্তী প্রশ্নে যাই। সো এই জি এর ইউনিটটা এটা কি লিখবেন, এটা হলো 16 নম্বর প্রশ্ন। জি এর মান বলতে কি বুঝো, জি এর মান বলতে কি বুঝো সেটা লিখবেন হলো 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরে রাখলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেটাই হলো জি এর মান, এবং এই মান হলো 6.673 × 10⁻11। দ্যাটস ইট। এর পরবর্তী প্রশ্ন আমাদের করানো শেষ। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, জি এর মান সার্বজনীন কেন? আচ্ছা 17 এখনো হয় নাই। সার্বজনীন কেন? এইটা হলো আমাদের 17 নম্বর প্রশ্ন, যে জি এর মান সার্বজনীন কেন? আগে বাংলা ওয়ার্ডটা শিখব যে সার্বজনীন কথাটার মানে কি। আপনারা সার্বজনীন ওয়ার্ডটা অনেক জায়গায় দেখছেন। সার্বজনীন মানে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এই জিনিসটা সবার জন্য এক, মানে এখানে আপনি কোনো ক্রাইটেরিয়া ফিক্স নাই যে এটা শুধুমাত্র তাদের জন্য, না, সার্বজনীন মানে এটা সবার জন্য। এখন আমরা ফিজিক্সে আসি। ফিজিক্সের সার্বজনীন মানে কি? ফিজিক্সের সার্বজনীন মানে হলো এটা পৃথিবীতে যা, চাঁদেও তা, সূর্যে যদি আপনি যাইতে পারেন তাও তা, ব্ল্যাক হোলে যদি আপনি যাইতে পারেন সেখানেও সেই মানই পাবেন। এটা দ্বারাই বোঝায় সার্বজনীন। তাহলে সার্বজনীন মানই হলো যে মানটা আসলে সব জায়গায় এক, সেই মানটাই হলো সার্বজনীন মান। জি এর মান জানো কিভাবে টেস্ট করছিল? কেন স্যার? এই মাত্রই তো আপনি পড়াইছেন যে 1 কেজি ভরের দুইটা বস্তুকে পরস্পর 1 মিটার দূরে রাখছিল স্যার, এরপরে যে ফোর্সটা পাইছে স্যার ওইটাই জি। এই টেস্টটা পৃথিবীরা সায়েন্টিস্টরা পৃথিবীতে করছে স্যার। পৃথিবীতে করে এই মানটা কত পাইছে জানেন? 6.673 × 10⁻11। এটা পৃথিবীতে স্যার। এই সেম টেস্ট তারা আবার চাঁদেও করছে। 1 কেজি ভরের দুইটা বস্তু নিছে, পরস্পর 1 মিটার দূরে রাখছে চাঁদে, এবং তখনও আপনার এফ এর মান এফ = জি এই কেসে পাইছে 6.673 × 10⁻11। যদি মঙ্গল গ্রহে গিয়ে এইটার এক্সপেরিমেন্টটা চালায় তখন সায়েন্টিস্টরা ধরে নিছে যে মঙ্গল গ্রহেতেও এই জিনিসটাই আসবে। পৃথিবীতে যেমন আমরা জানি মেরু অঞ্চল আর বিষুবীয় অঞ্চলে কিন্তু রেডিয়াসের একটা ডিফারেন্স আছে, ওখানেও এই জি এর মান 6.673 × 10⁻11 পাইছে। তখন সায়েন্টিস্টরা বুঝলো আসলে এই ক্যাপিটাল জি এর মান পুরো মহাবিশ্বের সব জায়গায় সেম। এই জন্য তারা বলে দিছে যে জি এর মান হলো সার্বজনীন মান, এই মানের কোনো হেরফের নাই। আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে সার্বজনীন মানে কি এবং জি এর মান সার্বজনীন কেন। তো পরীক্ষার হলে কি লিখবেন? পরীক্ষার হলে আপনার চাইলে এই দুটো থিম ড্র করতে পারেন মন চাইলে। এমনি থিওরিটিক্যালি এটা অ্যান্সার করা যায়। থিওরিটিক্যাল অ্যান্সার করলে এইভাবে যে জি এর মান বলতে আমরা বুঝি যে 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর 1 মিটার দূরে রাখলে যে বলে আকর্ষণ করে তাই হলো জি এর মান, এবং পৃথিবীর সর্বত্র এই জি এর মান একই থাকে। সর্বত্র একই থাকার জন্য এই জি এর মানকে সার্বজনীন মান বলা হয়। দ্যাটস ইট। এই মান কখনো পরিবর্তন হয় না। পরবর্তী প্রশ্ন চলে আসেন 18 নম্বর প্রশ্ন, জি এর একক ও মাত্রা নির্ণয় করো। এটা অলরেডি আমি করাই দিছি। একক কিভাবে করবেন? একক করবেন হলো গিয়ে ইকুয়েশন থেকে, আর মাত্রা কিভাবে করবেন তাও তো টেকনিক দেখাই দিছি। সো এটা আমাদের শেষ, 18 শেষ। এবার আসেন 19 নম্বর প্রশ্ন, যে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জি এর মান বের করো। এটা করার আগে 19 করার আগে রেডি হন। 15 সেকেন্ডের একটা টেস্ট। 15 সেকেন্ড, 20 সেকেন্ড দিলাম, যান। 20 সেকেন্ড আপনার মেমোরি কত ফাস্ট সেটা টেস্ট হবে। যারা ভিডিও কন্টিনিউ দেখবেন তারা এই 20 সেকেন্ডের টেস্ট অবশ্যই করবেন, অবশ্যই, যে
জি এর মান নির্ণয়। আমাদের 19 নম্বর প্রশ্ন হলো নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জি এর মান নির্ণয়। মহাকর্ষ সূত্র থেকে জি নির্ণয়। ব্রেনের কি টেস্ট করব? ব্রেনের টেস্ট করব এটা যদি হয় পৃথিবী, এটা পৃথিবীর সেন্টার, তাহলে এইটা পৃথিবীর ব্যাসার্ধ আর, আর পৃথিবীর ভর ক্যাপিটাল এম। এই আর এর মান হলো 6.37 × 10⁻⁶ মিটার। একদম মুখস্থ, আপনার হাতে 20 সেকেন্ড সময় আছে, মুখস্থ। ক্যাপিটাল এম পৃথিবীর ভর 5.98 × 10⁻24 কেজি, মুখস্থ। যেখানে বসবাস করেন তার ডেটা জানবেন না, এটা তো হয় না। তো দুটোর মান মুখস্থ করে নেন। আপনাদের 20 সেকেন্ড কিন্তু টাইম আপ। এবার চোখ বন্ধ করে জাস্ট নিজেরা মেমোরাইজ করার চেষ্টা করেন যে আপনার মান মুখস্থ হয়েছে কিনা। মাঝে মধ্যে এরকম টেস্ট করবেন যে মাইন্ডের পাওয়ার আছে না চলে গেছে। ফ্ল্যাশব্যাক, সায়েন্সের স্টুডেন্টরা, আমি ঝামেলাটা তো জানি, এদের মুখস্থবিদ্যাটা খুব খারাপ। এদের বেসিক অনেক ভালো বুঝে, থিওরি অনেক ভালো বুঝে, ম্যাথমেটিক্স সলভ করে ফেলে একদম ফাটায় ফেলে। কিছু স্টুডেন্টের বায়োলজি পড়তে গিয়ে দম আসে আর যায়, কারণ তাদের মুখস্থবিদ্যা খারাপ। তো এই মুখস্থবিদ্যাকে ভালো করার জন্য মাঝে মধ্যে এই টেস্ট করবেন। আমারও মুখস্থবিদ্যা খুবই খারাপ স্যার, আমি ভুলে যাই। বায়োলজি তো আমার জন্য খুবই কঠিন, মানে দুনিয়ার সব থেকে হার্ডেস্ট সাবজেক্ট ছিল আমার জন্য বায়োলজি। আই ওয়াজ প্রেইং যে কবে এই বায়োলজি আমার লাইফ থেকে চলে যাবে। সো এই দুটো আমার মুখস্থ হয়ে গেলে এখন আমরা এটা করার জন্য প্রস্তুত, রেডি। মহাকর্ষ সূত্র থেকে আপনি কি জানেন? স্যার মহাকর্ষ সূত্র থেকে তো আপনি এই মাত্রই করাইছেন, F = G × m1 m2 / d²। এই সূত্রটাকে একটু মডিফাই করব আমরা। এটা তো পৃথিবী ক্যাপিটাল এম, এর উপরেই যদি একটা অবজেক্ট থাকে, এটা হলো বস্তুর ভর পিচ্ছি এম। আমরা কিন্তু একটা ফুটবল কল্পনা করেন, একটা ফুটবলের উপরে কিছু পিঁপড়া ছেড়ে দেন স্যার, এই পিঁপড়াগুলো যেভাবে হাঁটবে আমরা পৃথিবীতে ওইভাবে আসি। আমরা কিন্তু ওই ফুটবলের ভিতরে নাই স্যার। অনেক সায়েন্স স্টুডেন্ট এই জিনিসটা বোঝে না, তারা ভাবে আমরা মনে হয় ওই ফুটবলের মধ্যে আসি। মানে পৃথিবীটা যদি ফুটবল হয়, আমরা আসি হলো এই জায়গায়, এই যে এই সারফেসে, শুধুমাত্র এর ভিতরে না। কারণ এর এইটুক ভিতরে ঢুকলেই আপনি পানি পাবেন, আরেকটু ভিতরে ঢুকলেই আপনি অগ্নি পাবেন, মানে লাভা পাবেন, আরও ভিতরে ঢুকলে খনিজ সম্পদ পাবেন, আরও ভিতরে ঢুকলে আল্লাহ মাহবুদ জানে কি আছে। ভূতত্ত্ববিদরা বা যারা ভূতাত্ত্বিক আছে তারা এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করে যে ভিতরে আসলে কি আছে। সো আমরা আসলে এই সারফেসে বিদ্যমান। এখানে একটা কনফিউশন ক্লিয়ার হইতে হবে, কোনো বস্তু আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব কত? কোনো বস্তু, এই বস্তুর রেডিয়াস যদি হয় পিচ্ছি আর, স্যার খেয়াল করেন, এই যে এই বস্তুর ব্যাসার্ধ যদি হয় পিচ্ছি আর, আর পৃথিবীর ব্যাসার্ধ যদি হয় ক্যাপিটাল আর, তাহলে পৃথিবী আর বস্তুর মধ্যবর্তী দূরত্ব হওয়ার কথা ছিল পিচ্ছি আর প্লাস ক্যাপিটাল আর। বাট একটা বস্তুর রেডিয়াস আসলে কত হয়? হাইয়েস্ট 1 মিটার কি 2 মিটার স্যার? 2 মিটার মানেই তো কত বড় বস্তু। লিখলাম আমি 2 মিটার। আর এর মান কত? স্যার আর এর মান তো বিশাল বড়, 6.37 × 10⁻⁶। স্যার এইটার সাথে যদি আপনি 2 যোগ করেন, তারপরও দেখবেন আপনার এই 2 আসলে আসবেই না। 2 যোগ করার পরও এই মানটা এরকমই থাকবে, 3.67 × 10⁻⁶। আপনি ক্যালকুলেটর করে দেখতে পারেন। এই যে দেখেন, আমি দেখাই, 6.37 × 10⁻⁶ প্লাস 2। সায়েন্টিফিকে নিয়ে কাজটা করতে হবে স্যার। এই যে দেখেন, আপনারা তো পয়েন্টের পর 2 ঘর ব্যবহার করবেন, আমি কিন্তু 2 যোগ করছি স্যার, 6.37 প্লাস 2, কিন্তু আমার মান আসছে কত? 6.37। এরপরে অনেকগুলো জিরোর পর 2, আমি অবশ্যই পয়েন্টের পর 2 ঘর লিখে পাওয়ার 6 লিখে দিব। তার মানে কি বুঝলাম? বুঝলাম যে আমরা পৃথিবীর রেডিয়াস অনেক বড় কম্পেয়ার টু অবজেক্ট, বস্তু। এই জন্য বস্তুর এই ব্যাসার্ধটাকে আমরা ধরিই না।
যখন পৃথিবীর সাথে কোনো বস্তুর অ্যাট্রাকশন ফোর্স নিয়ে কাজ করি তখন শুধুমাত্র পৃথিবীর রেডিয়াসটাকেই আমরা দূরত্ব কল্পনা করি। আশা করি এই কনফিউশন আপনাদের দূর হয়ে গেছে। সো এখন আমাদের এই ডি না হয়ে এটা হয়ে যাবে আর স্কোয়ার, কারণ এই পৃথিবী আর এই অবজেক্টের মধ্যবর্তী দূরত্ব শুধু আর, এই পিচ্ছি আর নেগলিজেবল, এটা বাদ। এই দুইটা এমও চেঞ্জ হয়ে যাবে, একটা তো বস্তুর ভর আর একটা হলো পৃথিবীর ভর। এটা হলো এই বস্তুর ভর এম আর পুরো পৃথিবীর ভর ক্যাপিটাল এম, জি এর জায়গায় জি থাকবে। আচ্ছা এবার আসেন এফ ইকুয়াল টু আবার লেখা যায় এম জি, এফ সমান সমান লেখা যায় কি এম জি, যে কোনো বস্তুর ভর ইকুয়াল টু ওজন। এটা নিয়ে আরও ডিটেলসে একটু পরে আসবো, আপাতত মুখস্থ এফ সমান সমান এম জি। তাহলে এখানে আসতেছে ক্যাপিটাল জি পিচ্ছি এম ক্যাপিটাল এম ডিভাইডেড বাই অফ আর স্কোয়ার। স্যার এটা কাটা, তাহলে জি এর মান কত আসতেছে জি এম বাই আর স্কোয়ার, মান বসান 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু পৃথিবীর ভর 5.98 ইন্টু 10⁻24, নিচে আর স্কোয়ার 6.37 ইন্টু 10⁻6 হোল স্কোয়ার। এরপর ক্যালকুলেটর 6.673 10⁻⁻11 ইন্টু 5.98 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই 6. অবশ্যই ব্র্যাকেট দিয়ে নেবেন আপনারা, যখন নিচের ক্যালকুলেশনগুলো করবেন স্কোয়ার স্কোয়ার দিবেন, ব্র্যাকেট দিয়ে নিয়েন 6.37 ইন্টু 10⁻6 ব্র্যাকেট ক্লোজ উপরে স্কোয়ার। এই যে দেখেন কিভাবে, জি স্যার মান আসছে 9.83। আমি যদি 2 ডিজিট লিখি তাহলে 9.80 আমি লিখব। আর আমরা জানি এই জি এর ইউনিট হলো মিটার সেকেন্ড ইনভার্স 2। তো এটা হলো আমাদের মহাকর্ষ সূত্র থেকে জি এর মান নির্ণয়। আপনারা যারা জি এর মান মুখস্থ শিখছিলেন যে জি এর মান আসলে 9.8, এই হলো তার প্রমাণ কেন জি এর মান 9.8। দ্যাটস ইট। তো এখান থেকে আসলে আহামরি কিছু আমরা শিখতে পারিনি, বাট এখান থেকে একটা জিনিস খুব ভালো আমরা কিন্তু শিখলাম, সেটা হলো যে পৃথিবী তো অনেক বড়, আর পৃথিবীর উপরেই যে আমরা, পৃথিবীর রেডিয়াস হইল কত 6.37 10⁻6। ক্যান ইউ ইমাজিন দ্যাট, মানে 6370 কিলোমিটার। যদি কিলোমিটার কল্পনা করেন 6370 কিলোমিটার হলো তার রেডিয়াস, এত বড় পৃথিবী। আর একটা মানুষ যেমন আমাদের কত হবে, আমাদের 1 মিটারও হবে না আমাদের রেডিয়াস। সো কম্পেয়ার টু পৃথিবী কোনো অবজেক্টের রেডিয়াস নেগলিজেবল। এই জন্য আমরা যখন এইখানে আর বসাই, যদিও এটা আর প্লাস এই পিচ্ছি অবজেক্টের রেডিয়াস আসার কথা ছিল বাট আসবে না, বাট অবজেক্ট যখন অনেক বড় হয়ে যাবে, যেমন আমরা 100 তলা 200 তলা বিল্ডিং বা পাহাড় নিয়ে যখন অঙ্কগুলো করব, তখন দেখবেন এখানে একটা আর চলে আসবে, সেটা আমরা আসতেছি একটু পরে। খুব বেশি ওয়েট করতে হবে না, কারণ আমাদের 20 নম্বর প্রশ্ন হলো দেখাও যে জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। বিশ নম্বর প্রশ্ন হলো জি বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটার জন্য আপনারা এই পর্যন্ত করে আসবেন, নিউটনের মহাকর্ষ সূত্র থেকে স্টার্ট করে এই যে এইটা এই পর্যন্ত আসবেন, মানে জি এর ইকুয়েশনটা ড্রাইভ করবেন। এবার আসি আমরা অরিজিনাল কনসেপ্টে। পৃথিবী তো দেখতে এরকম স্যার, আমি একটু বেশি চাপা করে আঁকছি। পৃথিবী আসলে সম্পূর্ণ এরকম গোল না স্যার, পৃথিবী একটু চাপা স্যার, কমলা লেবুর মতো। আমি একটু বেশি চাপা করে আঁকছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এটা যদি হয় সেন্টার,
তাহলে দেখেন এখানে দুইটা আর আছে, এটা যদি হয় R1 আর এটা যদি হয় R2, এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে R2 ইজ গ্রেটার দ্যান অফ R1। যেখানে রেডিয়াস বেশি সেটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। আর যেখানে আপনার রেডিয়াস কম সেটাকে বলা হয় মেরু অঞ্চল। আমি গতিতে পড়াইছি এই প্রশ্নটা যে মেরু অঞ্চলে আপনার জি এর মান বেশি, বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। আমাদের এখন প্রশ্নটা হলো জি বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। জি এর লাইনটা একটু ভালো করে দেখেন। এই জি এর ইকুয়েশনে এই যে বস্তুটা নিয়ে আমরা অঙ্কটা স্টার্ট করছিলাম, এই যে বস্তুর ভর পিচ্ছিএম, পিচ্ছিএম কি কোথাও আছে? নাই স্যার, কারণ তার আগের লাইনেই পিচ্ছিএম কাটা গেছে। তার মানে আপনি জি এর মান যখন বের করবেন এই এম এর কোনো ইফেক্টই নাই। এর উপরও জি এর মান যা, ডাস্টারের উপরও জি এর মান তাই, আমার ক্যালকুলেটরের উপরও জি এর মান তাই হবে, কারণ এখানে এম মিসিং। কোনো বস্তুর ভর কত তার ডিপেন্ডই করে না জি এর মান। আই হোপ এটা ক্লিয়ার। জি এর মান বস্তু নিরপেক্ষ কেন? কারণ জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, যেখানে বস্তুর ভর নাই। দ্যাট মিনস আপনি বড় একটা বস্তু নেন আর ছোট একটা বস্তু নেন, ডাজেন্ট ফ্যাক্ট। এই জন্যই গ্যালিলিও প্রমাণ করে দেখাইতে পারছিলেন যে একটা লোহার বল আর একটা তুলা ছেড়ে দিলে তা একসাথেই মাটিতে পড়বে যদি এখানে অন্য কোনো ফোর্স কাজ না করে, অর্থাৎ ভ্যাকুয়ামে। কারণ জি এর মান আসলে বস্তুর উপর ডিপেন্ডেবলই না, বিকজ এম ইজ মিসিং ওভার দেয়ার। নাও এটা হলেও বস্তু নিরপেক্ষ, ডাজেন্ট ফ্যাক্ট, বাট স্থানের উপর নিরপেক্ষ নয়, মানে সে স্থানের উপর ডিপেন্ড করে। অর্থাৎ ঢাকাতে জি এর মান হবে একরকম, পাকিস্তানের জি এর মান হবে একরকম, আমেরিকাতে গেলে জি এর মান হবে অন্যরকম। স্যার কেন? এর উত্তরটা এইখানে। আপনারা আমার গতি অধ্যায়ের ভিডিওগুলো চেক করলে ওখানেও পেয়ে যাবেন, আমি এটা ডিটেলস ওখানে দেখাইছি, আবার দেখাচ্ছি। এইখানে একটা অবজেক্ট রাখেন, এইখানে একটা অবজেক্ট রাখেন, সেম অবজেক্টটাকে একবার আমি মেরুতে রাখছি, একবার আমি বিষুবীয়তে রাখছি। যে কোনো অবজেক্টকে আমরা জানি পৃথিবী তার সেন্টারের দিকে অ্যাট্রাকশন করে। এখন আমাকে বলেন মেরু অঞ্চলের অবজেক্টটাকে পৃথিবী বেশি জোরে টান দিবে না বিষুবীয় অঞ্চলের অবজেক্টকে বেশি জোরে টান দিবে? কেন স্যার মেরু অঞ্চলের? কারণ কি, মেরু অঞ্চলটা একটু কাছাকাছি আছে কম্পেয়ার টু বিষুবীয়, আর আমরা জানি কাছাকাছি থাকলেই অ্যাট্রাকশনটা বেশি হয়। আপনার সাথে যে ফ্রেন্ডের দেখা ডেইলি হয় সেই আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়, কারণ সে আপনার কাছাকাছি থাকে। যে আপনার থেকে একটু দূরে চলে যায়, হোক সে ছোটোবেলায় আপনার অনেক ভালো ফ্রেন্ড ছিল কিন্তু এখন আর আপনার ভালো ফ্রেন্ড নাই, কারণ দূরে গেলে অ্যাট্রাকশন কমে যায় স্যার। সো আমরা বুঝলাম যে মেরু অঞ্চলে আসলে জি এর মান হবে একরকম এবং বিষুবীয় অঞ্চলে হবে জি এর মান অন্যরকম, বিকজ এখানে আর ফিক্স না। মেরু অঞ্চলে আর এর মান হলো কম, যেহেতু এখানে আর দিয়ে ভাগ আছে, আর এর মান যত ছোট হবে জি এর মান তত বড় হবে, আর এখানে আর এর মান যত বড় হবে জি এর মান তত ছোট হবে। আই হোপ জিনিসটা ক্লিয়ার। সো এখান থেকে আপনারা এই ফিগারটাকে ব্যাখ্যা করবেন, যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার না, কমলা লেবুর মতো খানিকটা চাপা মেরু অঞ্চলে, এই জন্য মেরু অঞ্চলের রেডিয়াস হলো কম, বিষুবীয় অঞ্চলের রেডিয়াস হলো বেশি। যেহেতু আর এর মান পরিবর্তনশীল আর ইকুয়েশনে আর বিদ্যমান, সুতরাং জি এর মানও পরিবর্তনশীল এবং সেটা স্থানের উপর ডিপেন্ড করে। দ্যাটস ইট। এত ডিটেলস বলার পরও যদি আপনারা পড়াশোনা না করেন, আপনাদের যদি তারপরও পাবজিতে বেশি মজা লাগে এই স্টাডির থেকে, তাহলে বুঝতে হবে আপনার আসলে ওই গোলটা নাই স্যার। পড়াশোনা করার জন্য সবার আগে ইম্পর্টেন্ট হলো একটা গোল। পড়াশোনাকে ভালো লাগতে হয় স্যার। ধরেন সায়েন্স স্টুডেন্ট মানেই চ্যালেঞ্জ। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি সবসময়, আসলে এখনও তো স্টুডেন্টই আছি, সবাই স্টুডেন্টই, আজীবন লাইফ আপনি স্টুডেন্ট, প্রত্যেকটা নিয়ত আপনি শিখতেছেন স্যার, শেখার কোনো শেষ নেই, আপনি শিখতেই থাকবেন আনটিল ইউ ডাই। আপনি সায়েন্স স্টুডেন্ট মানে আপনি আপনার এনভায়রনমেন্ট থেকে শিখবেন, আপনার বই থেকে শিখবেন, আপনার সিনিয়র ভাই থেকে শিখবেন, যার সাথে কথা বলতেছেন তার থেকেও শিখবেন আপনি। হতে পারে সেটা ফিলোসফি, হতে পারে সেটা সায়েন্স, হতে পারে সেটা কমার্সের রিলেটেড, বাট ইট কুড বি এনি সাবজেক্ট। এবার আসেন গোলটা বলি। যেমন আপনি সায়েন্স স্টুডেন্ট, ওয়াই নট আপনি একটা রাতের একটা চ্যালেঞ্জ নিয়ে নেন, যে আজকে রাতের চ্যালেঞ্জ নিয়ে নিলাম
স্যার বল পড়াইছে, বলের A to Z সব আপলোড করে দিছে, এই সব প্রশ্নের অ্যান্সার আমি আপলোড করে দিছি। যেই প্রশ্নের সব উত্তর জানেন আর এটা রিলেটেড ম্যাথমেটিক্সের যে সলভগুলো আমি দিয়েছি সেই সলভগুলো যে জানেন তার শিওর থাকেন এসএসসি এক্সামে 15 নাম্বার কনফার্ম 100%। আমার স্টুডেন্টদেরকে আমি কখনো বলি না যে তুমি এত নাম্বার কমন পাবা, কমন বলে কিছু নেই স্যার, এটা আমার থিওরি। কমন আবার কি, আপনি পরীক্ষার হলে যাবেন, আপনার তখন কনফিউজড হয়ে যাবেন, আরে কোনটা রেখে কোনটা দিব। কমন আবার কি, 8টা প্রশ্ন থেকে 5টা উত্তর দিতে হবে, আপনি এটা নিয়ে কনফিউজড হবেন যে আমি এইটা দিব না ওইটা দিব। নট লাইক দ্যাট যে আমি এইটা পারি না ওইটা পারি। যারা সায়েন্সে এটা ভেবে স্টাডি করবেন যে আমি 8টা থেকে আমার 5টা কমন ফেলতে হবে, তারা আসলে টোটাল জিরো স্যার। আপনি A+ পাইছেন, গোল্ডেন পাইছেন, ডাজেন্ট ফ্যাক্ট আপনি এখনও ওইখানে আটকে আছেন যে আমার 8টা থেকে 5টা কমন পাইতে হবে। আপনি এইভাবে স্টাডি করেন আমি 8টা থেকে 8টাই পারবো, কোনটা রেখে কোনটা দিব এটা হলো ফ্যাক্ট। পরীক্ষার আগের রাতে আমি পড়বো না, পরীক্ষার আগের রাতে আমি রিল্যাক্স করব, এটা হলো স্টুডেন্টের ক্যারেক্টার। পরীক্ষার আগের রাত সারা রাত পড়তেছে, বইয়ের গাঁটটি নিয়ে পড়তেছে, এইভাবে A+ পাওয়াও কোনো লাভ নাই স্যার। আপনি বুঝেনই নেই সায়েন্স আসলে কি বা একটা ম্যাথমেটিক্স জিনিসটা আসলে কি। হোয়াটএভার, চলেন পরবর্তী জিনিসে যাই। 21 নম্বর প্রশ্ন হলো সুউচ্চ পাহাড়ে জি এর মান বের করো। 21 সুউচ্চ পাহাড়ে জি এর মান কত। এবার আর অবজেক্ট স্যার এইখানে নাই, আমার পৃথিবীতে পাহাড় আছে না স্যার, এই নেন একটা পাহাড় এঁকে দিলাম, আরে পাহাড় তো এত বড় হয় না, যাই হোক একটু ছোট করে আঁকি স্যার, এই নেন পাহাড়। এখন এই পাহাড়ের উপরে একটা অবজেক্ট আছে ধরেন, তাহলে দেখেন এখন কিন্তু আপনাকে এই পাহাড়ের উচ্চতাটা h, এটা কিন্তু আপনাকে এখন নিতে হবে, কারণ আগে অবজেক্টের আপনার রেডিয়াস ছিল 1 মিটার 2 মিটার 3 মিটার 5 মিটার 10 মিটার, এটা আমি নেগলেক্ট করে দিছি। কিন্তু একটা পাহাড়ের উচ্চতা হয় আপনার 20 কিলো 30 কিলো, এটা আপনি নেগলেক্ট করতে পারবেন না। সো এটা আপনাকে নিতে হবে, তখন সূত্রের কোথায় চেঞ্জ হবে। আপনি আগে লিখছিলেন F = G × m1, পৃথিবী দিয়ে দেখাই, পৃথিবীর ভর ক্যাপিটাল M, বস্তুর ভর পিচ্ছি m, ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধ r²। কিন্তু এখন তো ডিস্টেন্স এই শুধু r না স্যার, এখন একটা h আছে। আই রিপিট, যদি বস্তু এইখানে থাকে তখন শুধু r, আর যদি এইখানে থাকে তখন হইল r + h। দ্যাট মিনস এটা r² না হয়ে হবে r + h হোল স্কোয়ার। আই হোপ জিনিসটা ক্লিয়ার। সুউচ্চ পাহাড়ে জি এর মান কেমন হবে, ফিগারটা ড্র করবেন, ড্র করে এক্সপ্লেন করবেন। ধরি পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর ভর ক্যাপিটাল M এবং কোনো পাহাড় যার উচ্চতা হলো h, তাহলে এই ক্ষেত্রে নিউটনের তৃতীয় সূত্র নিউটনের মহাকর্ষ সূত্র হতে পাই F = G × M পিচ্ছি m r + h হোল স্কোয়ার। ক্যাপিটাল M পৃথিবীর ভর, এটা হলো অবজেক্টের ভর, এটা আপনার ভর হইতে পারে বা আপনি যে বল নিয়ে অঙ্কটা করবেন সেটা হইতে পারে, যে কোনো অবজেক্ট। এটা পৃথিবীর ব্যাসার্ধ, এটা হলো আপনার পাহাড়ের উচ্চতা। এটা পাহাড়ের উচ্চতা না হয়ে এটা বিল্ডিংও হইতে পারে স্যার। ধরেন এই যে একটা বিল্ডিং, এখন তো কত বুর্জ খলিফা কত খলিফা বের হইতেছে স্যার, এই বিল্ডিংয়ের হাইট তো অনেক বেশি, তাহলে এই যে বিল্ডিংয়ের হাইট পৃথিবীর r, তাহলে এখানেও r + h। যদি কখনো সুউচ্চ বিল্ডিং নিয়েও অঙ্কটা করি তখন আমরা এটা যোগ করে অঙ্কটা করব, দ্যাটস ইট। এর পরের প্রশ্ন হলো 1 কেজি ভরের বস্তুর জন্য পৃথিবীর ত্বরণ নির্ণয় করো। 22 নম্বর প্রশ্ন, এটা আপনার বইয়ের থেকে নেওয়া হয়েছে স্যার। এক কেজি ভরের কোনো বস্তুর জন্য পৃথিবীর ত্বরণ নির্ণয় করো। এই প্রশ্নটাই অনেকে বুঝে না, ঝামেলাটা এইখানে। আগে দেখাই, এটা হলো পৃথিবী, এটা যে কোনো একটা অবজেক্ট, মানে মুক্ত অবস্থায় আছে স্যার। মুক্ত অবস্থায় থাকলে সে পড়ে যায় স্যার, পড়ার রেট কত mg।
যে কোনো বস্তু ধরেন এটাকে আমি ছেড়ে দিলাম, দেখেন এই যে পড়লো, কেন পড়ছে? এমজির কারণে। এক কথায় উত্তর, কোনো অবজেক্ট কেন পড়ছে স্যার? এমজির কারণে। এই এমজিটা কে দিচ্ছে স্যার, বা কে এমজি দিয়ে টান দিল স্যার? পৃথিবী টান দিছে, আমার ফ্লোর, পৃথিবীর সেন্টার টান দিছে। এই যে পৃথিবীর সেন্টার আছে না স্যার, এই সেন্টার ওরে টান দিছে এমজি দিয়ে। তার মানে পৃথিবী যদি ওরে এমজিতে টান দেয়, নিউটনের থার্ড ল কি বলছে? নিউটনের থার্ড ল বলছে হলো কোনো বস্তুর উপর ক্রিয়া বল হলে সে একটা প্রতিক্রিয়া বল দেবেই। অর্থাৎ বর্তমান দুনিয়ায় যেটা হয়েছে, আপনি টাস করে কাউরে একটা চটকানা দিলে সেও আপনার টাস করে একটা চটকানা দিয়ে দেবে। এটাই হলো থার্ড ল, মানে ইট মারলে পাটকেলটি খাইতেই হয়, সেই হলো ঘটনাটা। সো যেহেতু পৃথিবী ওরে এমজিতে টান দিতেছে স্যার, এবং এই জন্য পড়ে যাচ্ছে, তাহলে এই যে পিচ্ছি অবলা, এই অবলাও পৃথিবীরে কিন্তু টান দিতেছে স্যার। তাহলে পৃথিবীরও কিন্তু উপরের দিকে ওঠার কথা ছিল, কিন্তু আপনি পৃথিবীর সাইজটা দেখেন আর এই ব্যাটার সাইজ দেখেন, কম্পেয়ার টু পৃথিবী, এর কি সামর্থ্য আছে পৃথিবীর উপরের দিকে তুলবে স্যার? পৃথিবীর বড় হলো 5.98 10^24। ক্যান ইউ ইমাজিন দ্যাট দ্য নাম্বার? এই সাইজের ছোট ছোট কণা যদি আপনি পৃথিবীতে ছড়ায় দেন, পুরো পৃথিবীর হাইট, মানে পৃথিবী সব ডুবে যাবে, বাড়ি ঘর যা আছে সব ডুবে যাবে, পাহাড়ের সমান উঁচু হয়ে যাবে। এই নাম্বারটা এত বড় স্যার। যাই হোক, আমরা আমাদের থিওরিতে আবার ব্যাক করি। যেহেতু পৃথিবী ওরে এমজিতে টান দিতেছে, তাহলে এ ব্যাটাও পৃথিবীকে উপরের দিকে আসলে এই এমজিতে টান দিবে। এইটা আগে আমরা মুখস্থ করে নেই। মুখস্থ না, এটা বোঝার জিনিস স্যার, মুখস্থ করবেন কেন? পৃথিবী ওর এমজিতে টান দিলে ও পৃথিবীর এমজিতে টান দিতেছে, তাহলে পৃথিবীর ত্বরণ কত হবে? আমরা ত্বরণের একটা ইকুয়েশন জানি, F = ma। যেহেতু আমি পৃথিবীর ভর নিয়ে অঙ্কটা করব, এই জন্য M × a। এখন এই F কত? পৃথিবীকে কত বলে টান দিচ্ছে স্যার? স্যার পৃথিবীকে এমজি দিয়ে টান দিচ্ছে, এই নেন আপনার পৃথিবীকে এমজি দিয়ে টান দিচ্ছে, M × a। তাহলে আমি চাচ্ছি যে পৃথিবীর এক্সেলারেশন কত, এর মান বের করতে। এই এ হলো পৃথিবীর এক্সেলারেশন। তাহলে এর মান আসবে পিচ্ছি m/M × g। এখন যেহেতু বলছি 1 কেজি ভরের বস্তু, অর্থাৎ এই পিচ্ছি m এর মান হলো 1 কেজি। তাহলে এটা 1, পৃথিবীর ভর কত? 5.98 × 10^24। এখানে গুণ হবে 9.8। ক্যালকুলেশন চালান। 9.8 ডিভাইডেড বাই 5.98 × 10^24, 1.63964 লিখতে পারি। 1.64 × 10⁻²4। ত্বরণের একক হলো মিটার সেকেন্ড ইনভার্স 2। স্যার খেয়াল করেন, এটা এত ছোট মান যে পৃথিবী কিছু ফিলই করে না। এই মার্কারও আসলে ওরা টান দিচ্ছে, ধরে নিচ্ছি মার্কারটার ভর 1 কেজি, তাহলে এই মার্কার পৃথিবীকে এত এক্সেলারেশনে উপরের দিকে টান দিচ্ছে, বাট এটা এত নগণ্য যে আমাদের এতে কিছু হেরফেরই হয় না। ইনফ্যাক্ট এই পৃথিবীর যত মানুষ আছে সবাই মিলেও যদি পৃথিবীরে টান দেয়, তাও পৃথিবীর ত্বরণের কোনো হেরফের হবে না, মানে এত কম হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এটা তবে আপনাদের আসতে পারে, ইনফ্যাক্ট এমসিকিউতে আসতে পারে। তো আমি যে জিনিসটা বলি যে আপনি এটা একটু মাথায় রাখবেন, 9.8 পৃথিবীর ভর, এটাই হলো পৃথিবীর 1 কেজি ভরের জন্য ত্বরণ। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, একটু মুখস্থ রাখেন, এমসিকিউতে আসতে পারে। এটা ছিল 22 নম্বর প্রশ্ন। এবার আসেন 23 নম্বর প্রশ্ন। পৃথিবী ও চাঁদের পৃষ্ঠে জি এর মানের তারতম্য দেখাও। পৃথিবী আর চাঁদে, পৃথিবী ও চাঁদে জি এর তারতম্য দেখাও। এখানে দেখাই 23। পৃথিবী ও চাঁদে জি এর তারতম্য।
স্যার পৃথিবীর জি তো আপনি জানেন, তাহলে জি অফ আর্থ, এই জন্য জি অফ ই দেই। এই সাফিক্স ব্যবহার করলে আমাদের অনেক স্টুডেন্টের এত ঝামেলা হয়, আল্লাহ জি অফ ই, জি অফ এম, জি অফ এস, জি অফ এত এত ব্লা ব্লা ব্লা, স্যার এগুলো তো বুঝতেছি না কেন। সাফিক্স ব্যবহার করলে আরও জিনিসটা অনেক ভালো বোঝা যায়। জি অফ ই, আমি জি অফ ই না লিখে যখন পুরোটা লিখবো তখন আপনার কাছে অনেক বেশি ফ্যামিলিয়ার লাগবে। এই যে দেখেন জি অফ আর্থ, জি অফ আর্থের মান কত? 9.81 ms ইনভার্স 2। আর জি অফ মুন এইটা হবে জি অফ আর্থ ডিভাইডেড বাই অফ 6। পৃথিবীতে জি এর মানের 6 ভাগের 1 ভাগ হলো চাঁদে জি এর মান। তো 9.81 ডিভাইডেড বাই 6 কত আসে? ও স্যার 1.635, 1.635 ms ইনভার্স 2। এই দেখেন সাফিক্স ব্যবহার করে একটু শর্টকাটে না এইটুক লেখা হয় স্যার, আর লেখা দরকার কি? আপনি তো ই দিয়েই বুঝাইতে পারতেছেন। জি অফ ই মানে হলো আর্থেরটা, আর জি অফ এম মানে হলো মুন চাঁদেরটা। শুধু এটা মনে রাখবেন 6 ভাগের 1 ভাগ, আর কিছু দরকার নেই। এইটুক দেখাই দিলে ক্ষতে শেষ। আপনাদের এইটা আসবে না প্রশ্ন, বাট প্রশ্ন আসবে এর পরবর্তীগুলা। ওজন কি এবং পৃথিবী ও চাঁদে ওজনের তারতম্য নির্ণয় করো। হ্যাঁ, এরপরে 24 নম্বর প্রশ্নই হলো ওজন কি এর একক ও মাত্রা নির্ণয় করো। 24 ওজন কি একক ও মাত্রা হোয়াট? ওজন কি? এই যে ওজন, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে সেটাই ওজন। একদম মাথার মধ্যে নিয়ে নেন, কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটাই ওজন। এই জন্যই ওজনের ইংরেজি হলো ওয়েট, সেই জন্য ডাব্লিউ আসতেছে, ডাব্লিউ সমান সমান এমজি। এই এমজিতেই নিচে পড়ে, এটা আমি একটু আগেও বলছি, এমজিতে নিচে পড়ে। এবার আপনাদের একটা ভ্রান্ত ধারণা দূর করি। আমরা যখন প্রশ্ন করি যে তোমার ওজন কত, এই কথাটাই ভুল। ওজন হবে না, এটা হবে ভর। আপনি যে 50 কেজি বলেন এটা হলো ভর। ওজন হলো ভর, কখনো ফিল করা যায় না স্যার। আপনি যেটা ফিল করেন, যেমন দেখেন এটা আমি হাতে নিলাম, ও স্যার এটা একটু হেভি লাগতেছে, এই যে যেটা আপনি ফিল করতেছেন এটা আসলে ওজন। কারণ ও পড়ে যেতে চাচ্ছে, আপনি বাধা দিয়ে রাখতেছেন ওরে, এই জন্য আপনি এটা ফিল করতে পারতেছেন। ভর আপনি ফিল করতে পারবেন না, কারণ ভর হলো বস্তুর মৌলিক একটা প্রপার্টিস, ফান্ডামেন্টাল প্রপার্টিস। এটা আপনি পৃথিবীতেও যা, চাঁদেও তা, মহাশূন্যেও তা, ভর কখনো চেঞ্জ হবে না। একদম মস্তিষ্কে নিয়ে নেন, ভর ফান্ডামেন্টাল প্রপার্টি, ভর চেঞ্জ হবে না। পৃথিবীতে যা, চাঁদেও তা, সূর্যেও তা, মঙ্গলেও তা, নেপচুনেও তা, এভরি জায়গায় ভর সেম। আর ভর ফিল করা যায় না। আপনি যে ওই যে রাস্তায় ওজন মাপে, হ্যাঁ ওজন মাপে, খেয়াল রাখেন, হ্যাঁ ওইটার উপরে উঠা যে আপনি ভর মাপেন, ওটা আসলে 9.8 দিয়ে ভাগ করা হয়েছে। আপনার ও আসলে মাপে এমজি। রাস্তায় আপনি যেটার উপরে উঠে একটা ডিজিটাল পালার উপর যে উঠে আপনি মাপেন, ও আসলে এমজি ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করার পর যে ডাটা পায় সেই ডাটাকে জি দিয়ে ভাগ করে দেয়। তাহলে জি কাটা আপনাকে তখন এম এর মান বলে দেয় যে আপনার ভর 40 কেজি বা 50 কেজি। আই হোপ জিনিসটা ক্লিয়ার। সো আমরা যেটা ফিল করি হাতে ধরে সেটা ভর না, সেটা হলো ওজন। আর ওজন ডাব্লিউ ইকুয়াল টু এমজি, আর ওজন যেহেতু একটা বল তাহলে এটাকে এফও লেখা যায়, তাহলে ডাব্লিউ সমান এমজি সমান এফ। আর এটা যেহেতু বল তাহলে এর একক কত হবে স্যার? এর একক হবে নিউটন। এবার মাত্রা কি হবে স্যার? মাত্রা হবে নিউটনরে ভাঙলে আমরা কি পাই? এফ ইকুয়াল টু এম এ, তাহলে কেজি এম এস ইনভার্স 2 পাই স্যার। কেজি মানে ম্যাস, এটা মানে লেন্থ, এটা মানে টাইম ইনভার্স 2। এই নেন শেষ। নিউটনরে ভাঙলে এফ ইকুয়াল টু এম এ পাওয়া যায় স্যার। এই যে কীভাবে আসছে একটু আগে ওটা দেখাইছি, এফ সমান সমান এম এ। তাহলে নিউটনরে ভাঙলে আমরা এম পাবো, এম মানে কেজি, আর এক্সেলারেশন পাবো এম এস ইনভার্স 2। কেজি মানে ম্যাস, আর মিটার মানে ইংরেজিতে লেন্থ, লেন্থকে মিটার, আর এটা হলো গিয়া টাইম। দ্যাটস ইট।
এই যে ইউনিট হয়ে গেল, সব কিছু শেষ। সো আমরা মাথায় এখন কোন জিনিসটা রাখবো, এখান থেকে মাথায় রাখবো হয়ে গেল এখান থেকে আমরা কত শেষ করলাম 24। হ্যাঁ, ওজন কি একক মাত্রা নির্ণয় করো। 24 থেকে আমরা এটাই মাথায় রাখবো, ওজন হলো W সমান mg বা F সমান mg, ডাজন্ট ফ্যাক্ট, একই কথা। W আর F এর ক্ষেত্রে সিমিলার ঘটনা। আর এই যে পড়ে যাচ্ছে এটা mg, যে কোনো জিনিস পড়ে যায় কেন, mgর জন্য পড়ে যায়। এবার আসেন 25, লিফটে ওঠার সময় নিজেকে ভারী এবং নামার সময় হালকা মনে হয় কেন। এই জিনিসটা কেউ খেয়াল করছেন যে লিফটে ওঠার সময় নিজেকে একটু হেভি লাগতেছে আর নামার সময় ও মাই গড একটু হার্ট টার্ট কেমন হয়ে যেতেছে, হালকা একটা কেমন কেমন ফিল আসে। এর কারণটা হইল গিয়া, লিফটে যখন আপনি উঠেন তখন আপনার ওজন বেড়ে যায় স্যার, আর যখন আপনি লিফট দিয়ে নামেন তখন আপনার ওজন কমে যায় আসলে। আমাদের মেবি 25 নাম্বার প্রশ্ন এটা, হ্যাঁ 25 নাম্বার। ধরেন এইটা একটা লিফট, এইখানে এই যে আপনি আছেন, লিফটটা যখন উপরের দিকে উঠবে, ওঠার সময় কল্পনা করি আমরা, লিফট যখন উপরের দিকে উঠতেছে তখন তো লিফটের একটা ত্বরণ আছে যে স্যার কত এক্সেলারেশনে সে উপরের দিকে উঠতেছে। স্যার ধরি লিফটের ত্বরণ সমান a, আর আপনার উপর অনবরত একটা ত্বরণ কাজ করতেছে, সেটা হলো নিচের দিকে, কি স্যার, g। তো দেখেন আপনি যখন উপরের দিকে উঠবেন তখন আপনার দুইটা ত্বরণ কাজ করতেছে না স্যার। এই দুইটা ত্বরণ কাজ করার জন্য তখন আপনার মোট ত্বরণ হয়ে যায়, যদি নিম্নমুখী মোট ত্বরণ আমরা কল্পনা করি তাহলে মোট ত্বরণ হবে আপনার g প্লাস a। তখন ওজন কত হবে স্যার, ওজন ইজ ইকুয়াল টু হবে m g প্লাস a। এই যে দেখেন আপনি যখন লিফট দিয়ে উপরে উঠতেছেন তখন কিন্তু আপনার mg নাই, mg প্লাস a হয়ে গেছে। a এর মান কিছু একটা থাকলেই g এর সাথে যোগ হয়ে m এর মান গুণ হয়ে ওজন বেশি হয়ে যাবে স্যার। আর যখন আপনি লিফট থেকে নামবেন, লিফট যখন নিচের দিকে নামবে তখন যদি এই ত্বরণটা হয় তখন হবে ত্বরণটা নেগেটিভ স্যার। হ্যাঁ, এটা হলো ওঠার সময়, আর নামার সময় হবে নামার সময় ওজন W ইকুয়াল টু হবে mg এই যে স্যার, নামার সময় আপনার এই ত্বরণটা কি হবে, নেগেটিভ হবে। স্যার কেন, তার উত্তরগুলো দিচ্ছি। আপনি যখন উঠতেছেন স্যার আপনার জি কাজ করতেছে কিন্তু নিচের দিকে স্যার, মানে আপনি জি এর বিরুদ্ধে চলে যাচ্ছেন স্যার, জি এর বিরুদ্ধে, এই কারণেই আপনার ওজনটা তখন বেশি ফিল হবে। আর যখন আপনি নামতেছেন তখন জি এর দিকেই কাজ করতেছেন, এই জন্য আপনার ওজনটা তখন কমে যায় এবং তখন এই জি থেকে এটা নেগেটিভ মাইনাস করে দেওয়া হয়। আই হোপ জিনিসটা ক্লিয়ার। আপনারা পরীক্ষার খাতায় জাস্ট এটাই লিখবেন, ধরি ওঠার সময় ত্বরণ হলো এ, একটা লিফট তো একই এক্সেলারেশনেও আপ ডাউন করে স্যার, তাহলে ওঠার সময় এ হলে নামার সময়ও এ। তো ওঠার সময় যদি এ হয় তাহলে ওঠার সময় মোট ত্বরণ হলো জি প্লাস এ, আর নামার সময় মোট ত্বরণ হলো জি মাইনাস এ। তাহলে ওঠার সময় ওজন হবে এম জি প্লাস এ। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে আমার প্রকৃত ওজন ছিল mg, এখন হয়েছে mg প্লাস এ বেশি হয়ে গেছে, আর প্রকৃত ওজন ছিল mg, এখন হয়ে গেছে mg মাইনাস এ, তাহলে এটা এখন কমে গেছে। এই জন্য আমরা ওঠার সময় নিজেকে ভারী আর নামার সময় নিজেকে হালকা মনে হয়। এটা দিয়ে টুকটাক ম্যাথ আসলে এর মান দেওয়া থাকবে স্যার, আর জি এর মান তো আপনি মুখস্থ জানেনই, এম দেওয়া থাকবে, অঙ্ক করে ফেলবেন, আমি অঙ্ক দেখাবো, সমস্যা নাই। অঙ্কর সেগমেন্টগুলো একদমই আলাদা দেখাবো, থিওরি আগে কমপ্লিট করবেন তারপরে অঙ্ক। এরপর হলো চাঁদের পৃষ্ঠে বসে সাধারণ কলম দ্বারা লেখা যায় না কেন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যে চাঁদের পৃষ্ঠে বসে সাধারণ কলম দিয়ে লেখা যায় না কেন। এরপরেই আসতেছে 3 ইডিয়টের সেই বিখ্যাত প্রশ্ন, সেটা যদিও আজকের ভিডিওতে আর সম্ভব না, আজকে আমরা এটা দেখিয়ে শেষ করব যে চাঁদের পৃষ্ঠে সাধারণ কলম দিয়ে লেখা যায় না কেন। এই যে আমার হাতে একটা সাধারণ কলম, অর্ডিনারি কলম, এই কলম দিয়ে খেয়াল করেন আমি কিন্তু লিখতে পারতেছি স্যার,
জাস্ট এ মিনিট, একটু আগে আমি কলমটা উপর করে রাখছিলাম। ওকে, খেয়াল করেন, এই যে আমার কিন্তু কলমে কালি আছে স্যার। আবার কেউ ভাইবেন না যে স্যারের কলমে কালি নেই মনে হয়, পাইছেন? আমি আসলে কলমটা একটু আগে এরকম করে রাখছিলাম, হ্যাঁ, এই জন্য হয়তো কালি একটু ডিস্ট্রাক্ট হচ্ছে, বাট আমার কলমে কালি আছে। এবার খেয়াল করেন, আমি একটু আগে এই জিনিসটা দেখাইছিলাম স্টুডেন্টদেরকে, এই জন্য আমার কলমের কালি একটু আগে নিচে নেমে গেছে। আমি কলমটা এরকম করে রাখছি স্যার। এখন একটু আমি লেখার চেষ্টা করতেছি। এই যে দেখেন আমার এখানে কিন্তু গ্যাপ, হ্যাঁ, এই যে ফাঁকা ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এইখানে লিখবো। আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, প্রবাবলি দেখা যাচ্ছে। এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখেন প্রচণ্ড স্কেচ পড়ে গেছে কিন্তু কোনো দাগ হয় নাই। আমি আরও দেখাচ্ছি, কোনো দাগই হবে না। বা বাসায় এটা ট্রাই করবা তোমরা, এরকম উল্টা করে কলম দিয়ে লিখে দেখো। আমারটা দরকার নাই, তোমরা যেভাবে করে দেখো। প্রথম একটু পড়লেও এরপর আর পড়বি না, একদম কোনো চান্স নাই। আমি ফ্রেশ পাতায় দিয়ে দেখাই। এই যে ফ্রেশ পাতা স্যার, ফ্রেশ, দেখো কোনো দাগ পড়বে না। সামান্য টুকটাক অপটিমাইজেশনের জন্য একটু পড়তে পারে, ইট ইজ ইন ফ্যাক্ট। এবার বিহাইন্ড দ্য সায়েন্স, এটার পিছনের সায়েন্স কই আসলে? এইটা হলো আমার কলম, ওকে। এর মধ্যে আমার কালি ভরা থাকে স্যার। আপনি যখন এইভাবে লেখেন তখন এই কালিগুলো এমজির কারণে নিচের দিকে পড়ে। আর আপনি যখন একটা কলম দিয়ে এইভাবে লেখার চেষ্টা করবেন, কলম দিয়ে, তখন আপনার কালিগুলো, যে কালিগুলো ছিল, এই কলমটা যখন আমি উল্টায় দিব, এই যে এখানে যে কালিগুলো আছে, কালির তখন এমজি কাজ করবে নিচের দিকে, আপনার এই বল দিয়ে কোনো কালি বের হবে না। তার মানে আপনার কলম থেকে যে কালিগুলো পড়ে স্যার, এই কালিগুলো পড়ে হলো কারণ আপনি নিচের দিকে করে লেখেন, আর এমজি নিচের দিকে কাজ করতেছে, এই জন্য কালিগুলো নিচে পড়ে। এই জন্য কলম দিয়ে এইভাবে লেখা যায় না। আসলে 1 ঘন্টার ক্লাস নেওয়ার পরে আর কথা বলাটা অনেক কষ্টকর। সো আমরা বাকি প্রশ্নগুলো, যেহেতু এখানে খুব এক্সাইটিং প্রশ্ন আছে, চাঁদের পৃষ্ঠে পেন্সিল দিয়ে লেখার সময় যদি পেন্সিলটি ভেঙে যায় তাহলে কি ঘটবে? এটা হলো তোমাদের ওই 3 ইডিয়ট মুভিটা যারা দেখছো, 3 ইডিয়ট মুভিতে ওই যে কী ছিল, ভাইরাস কিন্তু ক্যাম্পাসের ফার্স্ট ডেতেই একটা কথা বলে, তাকে একটা ফাউন্টেন পেন গিফট করছিল। সেই ঘটনাটার এটা সলিউশন। আমি যখন ছোট ছিলাম তখন এই প্রশ্নটা শুনে না অবাক হয়ে গেছিলাম, মানে বাবা এটা কী, আসলে কী প্রশ্ন। পরে যখন সায়েন্স জিনিসটা বুঝলাম, আসলে দেখলাম এটা চমৎকার একটা বিষয়। সো এই যাবতীয় প্রশ্ন নিয়ে আসতেছি পরবর্তী ক্লাসে। সো আজকে এই পর্যন্ত। তোমাদের বলের 1 থেকে 12 পর্যন্ত প্রশ্ন আমি গ্রাফিক্সে নিয়েছি, ওটা আমার চ্যানেলে আছে, তোমরা প্লেলিস্ট চেক করো, প্লেলিস্টে পেয়ে যাবে। আমি আবার বলি, যারা এই থিওরিগুলো সব পড়বে, এই থিওরি, তাদের থিওরিতে 1 নাম্বারও কাটা যাবে না। ক খ এভরিথিং ইনক্লুডেড হেয়ার। এরপরে জাস্ট কিছু সৃজনশীল প্র্যাকটিস করবা, প্রি লেভেলে, মিডিয়াম লেভেলে, প্রো লেভেলে সৃজনশীল প্র্যাকটিস করবা, কাজ শেষ। আর এমসিকিউ প্র্যাকটিসের জন্য তো স্পেশাল ক্লাস আসতেছেই, কীভাবে আমরা 10 to 15 সেকেন্ডে একটা এমসিকিউ সলভ করতে পারি। অনেকেই বলে স্যার ফিজিক্সের এমসিকিউ, ওরে বাবা স্যার মানে 3-4 মিনিট তো লাগবেই ম্যাথমেটিক্সের যে প্রশ্নগুলো আসে। স্যার এটা ভুল, কারণ আপনি জানেনই না ফিজিক্সের এমসিকিউ কেমনে সলভ করতে হয়। ফিজিক্সের এমসিকিউর জন্য হায়েস্ট টাইম লাগে 20 সেকেন্ড স্যার, যত ক্রিটিক্যাল ম্যাথ হোক 20 সেকেন্ডের বেশি লাগবে না স্যার। আপনি প্র্যাকটিস কম করছেন, এই জন্য আপনার কাছে মনে হয় যে টাইম বেশি লাগে। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।